পড়াশোনায় তোমাদের স্বাগত। আজ ভূগোলের প্রথম ক্লাস হবে। বাংলা মাধ্যমে পড়াশোনা সাবস্ক্রাইব করে নাও নিয়মিত ভিডিও পেতে, আর অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে। আজকে যেটা পড়া হবে সেটা হচ্ছে দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় প্রাকৃতিক ভূগোলের, যেটা হচ্ছে বায়ুমণ্ডল। আমরা জানি যে পৃথিবী চারটে মণ্ডল বাবুর উপর ডিপেন্ডেন্ট। কিভাবে? সেই মণ্ডল চারজন বাবু কে কে? এক হচ্ছে শিলামণ্ডল, দ্বিতীয় হচ্ছে জীবমণ্ডল, তৃতীয় হচ্ছে বায়ুমণ্ডল এবং সবার শেষে হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল হচ্ছে পৃথিবীর চারিদিকে একটা অদৃশ্য গ্যাসীয় আবরণ, যেটা কিনা ধূলিকণা জলীয় বাষ্প দিয়ে তৈরি, এবং পৃথিবীর আবর্তনের সাথে সাথে এই বায়ুমণ্ডলও কিন্তু পৃথিবীর সাথে সাথে ঘোরে। বায়ুমণ্ডল না থাকলে আমাদের কি হবে? বায়ুমণ্ডলে আমরা সবাই জানি আমরা যে নিঃশ্বাস নিই সেটা হচ্ছে অক্সিজেন। বায়ুমণ্ডল না থাকলে আমরা কিন্তু পৃথিবীতে সাস্টেনই করতে পারবো না, মানে বেঁচেই থাকতে পারবো না। আর বায়ুমণ্ডল কি করে না, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্যই পৃথিবীর গায়ে বায়ুমণ্ডল লেগে থাকে। এবার বায়ুমণ্ডল কিভাবে আমাদের পৃথিবীকে সাহায্য করে, সেখানে কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে। যেমন এই অংশ সৌরশক্তির কুপরিবাহী বলে পৃথিবীর গড় উষ্ণতাকে কখনোই 15 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হতে দেয় না, যা জীবকুলের গড়ে ওঠার জন্য সহায়ক। পৃথিবী ছাড়া আরো অনেক গ্রহ আছে, কিন্তু সেই সমস্ত গ্রহে বায়ুমণ্ডল না থাকার কারণে কিন্তু সেই সমস্ত গ্রহের তাপমাত্রা কোনো গ্রহের তাপমাত্রা অনেক বেশি, কোনো গ্রহের তাপমাত্রা আবার অনেক কম, যেটা জীবকুলের বেড়ে ওঠার জন্য সহায়ক নয়। সূর্যের বিভিন্ন ক্ষতিকারক বস্তু আছে, শুধু সূর্যের নয়, মহাজাগতিক বিভিন্ন বস্তু অনেক সময় পৃথিবীর পৃষ্ঠের দিকে ধেয়ে আসে। সেইগুলোকে আটকানোর ক্ষেত্রেও কিন্তু বায়ুমণ্ডল গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আবহাওয়ার বিভিন্ন ঘটনা প্রক্রিয়া, যেমন বৃষ্টিপাত, তুষারপাত, বায়ু প্রবাহ, ঘনীভবন, এই সমস্ত বায়ু প্রবাহ জনিত কোনো ঘটনাগুলো ঘটানোর ক্ষেত্রে কিন্তু বায়ুমণ্ডলের গুরুত্ব রয়েছে। আর কথা হচ্ছে যে বায়ুমণ্ডল আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত। বলা হয় বায়ুমণ্ডল পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত আমরা বায়ুমণ্ডলের অস্তিত্ব পেয়ে থাকি, যেটা এখানে আমি দেখিয়েছি। বা এই আঁকাটাও যদি একটু লক্ষ্য করো তাহলে দেখো এখানে 0 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত আমরা উল্লম্ব অক্ষে দেখিয়েছি। এখানে লেখা আছে উচ্চতা কিলোমিটার। তো এই বায়ুমণ্ডলে 10,000 কিলোমিটারের মধ্যে বিভিন্ন স্তরে বায়ুমণ্ডলকে ভাগ করা হয়েছে। যেটা আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয়, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস যদি আমরা দেখি, সেখানে দেখা যাবে বায়ুমণ্ডলকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়েছে স্তরকে। একটা হচ্ছে উপাদানের ভিত্তিতে, আর একটা হচ্ছে উষ্ণতার তারতম্য অনুসারে। উপাদানের ভিত্তিতে, উপাদান মানে কি বুঝি? বায়ুমণ্ডল কি কি দিয়ে তৈরি, কি কি দিয়ে তৈরি মানে বায়ুমণ্ডল আমাদের কি আছে বায়ুমণ্ডলের মধ্যে? মূলত 3টি উপাদান আছে। ম্যাক্সিমামটাই হচ্ছে গ্যাসীয় উপাদান। গ্যাসীয় উপাদান কারা? কিছু জিনিসের সঙ্গে তোমরা পরিচিত, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। আর কিছু জিনিস আছে যেমন আর্গন, বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস, এগুলো আমরা সেভাবে পরিচিত নই। তো বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান মূলত এইগুলো। তার মধ্যে সব থেকে বেশি আছে নাইট্রোজেন, আর তারপরে আছে অক্সিজেন, তারপরে আছে কার্বন ডাই অক্সাইড। আর কি নিয়ে তৈরি গ্যাসীয় উপাদান ছাড়া? গ্যাসীয় উপাদান ছাড়া আরো দুটো গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বায়ুমণ্ডলের, একটা হচ্ছে ধূলিকণা আর একটা হচ্ছে জলীয় বাষ্প। এই যে 10,000 কিলোমিটার বিস্তার, এই 10,000 কিলোমিটারের মধ্যে আমরা পরবর্তী যখন পড়বো তখন দেখব যে 10,000 কিলোমিটারের মধ্যে সব জায়গায় কিন্তু জলীয় বাষ্প আর ধূলিকণা পাবো না, কিন্তু যে গ্যাসীয় উপাদানগুলো সেইগুলো কিন্তু বায়ুমণ্ডলে 0 থেকে 10,000 কিলোমিটারের মধ্যে কোনো না কোনো গ্যাসীয় উপাদান উপস্থিত রয়েছে। কিন্তু জলীয় বাষ্প আর ধূলিকণা মূলত ট্রপোস্ফিয়ার বা স্ট্র্যাটোস্ফিয়ারে নেই, ট্রপোস্ফিয়ারের মধ্যেই আটকে আছে। এটা যত আমরা পড়তে থাকবো তত জানতে পারবো।
এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা হচ্ছে ধূলিকণার ক্ষেত্রে ধূলিকণাকে বলা হয় এরোসেল। এরোসেল কি না, বায়ুমণ্ডলের বায়বীয় কণা বা ধূলিকণাকে বলা হয় এরোসেল। এবার আমরা মেন পড়ায় চলে আসছি। উপাদানের ভিত্তিতে আমি বললাম যে দুভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে হোমোস্ফিয়ার, একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। এই হোমোস্ফিয়ারের বিস্তার কত না, ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে 88 কিলোমিটার পর্যন্ত অংশ, এই অংশ পর্যন্ত প্রায় হচ্ছে হোমোস্ফিয়ার। কেন এই অংশের নাম হোমোস্ফিয়ার? হোমো শব্দের অর্থ হচ্ছে সমতা বা সমান। যেহেতু এই 88 কিলোমিটার পর্যন্ত অংশে বায়ুমণ্ডলের এই গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প এবং ধূলিকণা, এই উপাদানগুলোর সংমিশ্রণের অনুপাত মোটামুটি রকমের সেম, সেই কারণে এই অংশকে বলা হয় হোমোস্ফিয়ার। নেক্সট আসছে হেটেরোস্ফিয়ার, অর্থাৎ 88 কিলোমিটারের পর থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত অংশে এই বায়ুমণ্ডলের এই উপাদানগুলো কিন্তু ব্যালেন্স থাকে না। এটা আমি একটু আগেও বললাম যে উপরে যত আমরা উঠবো তত কিন্তু আমরা ধূলিকণা বা জলীয় বাষ্পের পরিমাণ পাবো না। যেহেতু 88 কিলোমিটারের পর থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত অংশে বায়ুমণ্ডলের উপাদানগুলির অনুপাত একই রকম থাকে না, সেই জন্য এই অংশকে বলা হয় হেটেরোস্ফিয়ার। হেটেরোস শব্দের অর্থ হচ্ছে বিপরীত বা যেটা সমান নয়, অসমান। হেটেরোস্ফিয়ারে আবার নানান ভাগ আছে, যেমন আণবিক নাইট্রোজেন, হিলিয়াম স্তর আর হাইড্রোজেন স্তর। যেখানে যেগুলো দেখলে সবকটাই কিন্তু গ্যাসীয় উপাদান ভিত্তিক স্তর, কোথাও কিন্তু জলীয় বাষ্প বা ধূলিকণার উল্লেখ নেই। নেক্সট যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উষ্ণতা তারতম্য হিসাবে স্তরবিন্যাস। এখানে আমি কিছু কথা বলবো যে মূলত এই পোরশন থেকে মাধ্যমিকের কিন্তু প্রশ্ন আসে। কি ধরনের প্রশ্ন আসে? 5 নম্বরের বড় প্রশ্ন আসতে পারে, 3 নম্বরের কোশ্চেন আসতে পারে এবং 2 নম্বরের কোশ্চেনও আসতে পারে। এবার শর্ট কোশ্চেন তোমরা এখন সবাই জানো যে মাধ্যমিকের কোশ্চেন হচ্ছে মূলত এমসিকিউ টাইপ। শর্ট কোশ্চেন পড়ার জন্য আমাকে খুব ভালোভাবে কিন্তু এই পোরশনটা পড়তে হবে। এবার এখান থেকে কি রকম 5 নম্বরের কোশ্চেন আসতে পারে সেটা একটু আমি বলে নিই, তাহলে আমার পড়াতে সুবিধা হবে। কি রকম কোশ্চেন আসতে পারে? মূলত বড় প্রশ্ন আসতে পারে যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো, সোজাসুজি প্রশ্ন আসতে পারে। দু রকম ভাবে প্রশ্ন আসতে পারে যে বায়ুমণ্ডলের স্তর ভেদে উষ্ণতার তারতম্য ব্যাখ্যা করো, এরকম একটা বড় প্রশ্ন আসতে পারে। আর পড়াতে পড়াতে আমি কি ধরনের টিকা আসতে পারে বা 2 নম্বরের কোশ্চেন আসতে পারে সেটা আমি বলতে হবে। আচ্ছা, বড় প্রশ্ন যেটা মেইন প্রশ্ন, যেটা উষ্ণতার তারতম্য, অর্থাৎ বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটারের মধ্যে যত আমরা উচ্চতা বৃদ্ধি পাবে তত কিভাবে কোন স্তরে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, উষ্ণতা হ্রাস পাচ্ছে, সেটা একটু বোঝার চেষ্টা করব। প্রথম যে স্তরটা আসে সেই স্তরটার নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। অনেক সময় শর্ট কোশ্চেনে আসে ট্রোপোস্ফিয়ার শব্দের অর্থ কি বা স্ট্র্যাটোস্ফিয়ার শব্দের অর্থ কি। তো ট্রোপো শব্দটা একটা গ্রিক শব্দ, এর অর্থ হচ্ছে টার্বুলেন্স বা মিক্সিং। এই নামটা যদি কোনো স্টুডেন্ট এই নামগুলোকে খুব মন দিয়ে পড়ে তাহলেই কিন্তু মাথায় এই স্তরগুলোর বৈশিষ্ট্যগুলো এসে যাবে। নাম মনে পড়লেই আমার বৈশিষ্ট্যগুলো মনে পড়তে থাকবে। ট্রোপো শব্দের অর্থ কি বললাম, যে টার্বুলেন্স বা মিক্সিং। স্ফিয়ার শব্দের অর্থ হচ্ছে মণ্ডল। তাহলে এমন একটা স্তর যে স্তরে টার্বুলেন্স বা বিক্ষোভ হয় বা বিক্ষুব্ধ থাকে। কেন থাকে তার কারণ আমি প্রথম আবার বলছি যে বায়ুমণ্ডলের নিচের পোরশনে মানে 0 থেকে 88 কিলোমিটার বা 0 থেকে 50 কিলোমিটারের মধ্যে কিন্তু গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, ধূলিকণা প্রচুর পরিমাণে থাকে। ফলে এই সমস্ত উপাদানগুলো একে অপরের সঙ্গে সংমিশ্রণে তৈরি করে টার্বুলেন্স। যে কারণে ট্রোপোস্ফিয়ারের আরেকটা নাম হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল। এখানেও কিন্তু তাপমাত্রার সংমিশ্রণ বন্ধ এবং এটি পরবর্তী যে স্তর মেসোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে সীমারেখা, এই অংশকে বলা হচ্ছে স্ট্র্যাটোপজ। এবার আমরা পরবর্তী স্তরে আসছি। পরবর্তী স্তর হচ্ছে মেসোস্ফিয়ার।
মেসো শব্দের অর্থ হচ্ছে মধ্য। ছটা স্তরের মোটামুটি মাঝামাঝি একটা স্তর হচ্ছে মেসোস্ফিয়ার, সেই জন্য নাম হচ্ছে মেসোস্ফিয়ার। এর উচ্চতা হচ্ছে স্ট্র্যাটোপজ থেকে 80 কিলোমিটার পর্যন্ত অংশ হচ্ছে মেসোস্ফিয়ার। এখানে উষ্ণতার কি পরিবর্তন হয়? এখানে আবার উষ্ণতা আস্তে আস্তে দেখো উষ্ণতার গ্রাফটা কিন্তু বাঁ দিকে টান নিয়েছে, অর্থাৎ এটা আস্তে আস্তে কমছে। অর্থাৎ মেসোস্ফিয়ারে গিয়ে আবার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমছে। এবার সেই উষ্ণতা কমতে কমতে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে? প্রায় -90 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এই মেসোপজের আগে উষ্ণতা গিয়ে পৌঁছাচ্ছে -90 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে এই স্তরের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এখানে একটা উল্কার ছবি আঁকা আছে। মহাজগৎ থেকে যে সমস্ত উল্কাপিণ্ড পৃথিবীর বা গ্রহাণু পৃথিবীর দিকে আছড়ে পড়তে আসে, সেই উল্কাপিণ্ডগুলো বা অন্যান্য মহাজাগতিক বস্তু অ্যাস্টেরয়েডস এরা এই মেসোস্ফিয়ারে এসে ধ্বংস হয়ে যায়। তারা আর পৃথিবীতে এসে পৌঁছাতে পারে না। এটা একটা মেসোস্ফিয়ারের গুরুত্বপূর্ণ কাজ। আর এখানে এক ধরনের মেঘের সৃষ্টি হয়, যে মেঘটার নাম হচ্ছে নৈশদ্যুতি মেঘ। আচ্ছা, আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে এক ধরনের মেঘ সৃষ্টি হয় যেটাকে বলা হয় মৌক্তিক মেঘ। এই মেঘগুলো দেখতে খুবই সুন্দর হয়, যাতে যেহেতু ধূলিকণা বা জলীয় বাষ্প থাকে না, সেই জন্য পুরো সূর্যালোকটা এই মেঘের মধ্য দিয়ে প্রতিফলিত হয়, ফলে খুব সুন্দর একটা রঙিন মেঘ দেখতে পাওয়া যায়। সেই জন্য নামটা খুব সুন্দর, মৌক্তিক মেঘ। এবং মেসোস্ফিয়ারেও দেখতে পাওয়া যায় একই রকম টাইপের মেঘ, সেটা হচ্ছে নৈশদ্যুতি মেঘ। অনেক সময় শর্ট কোশ্চেনে আসতে পারে যে নৈশদ্যুতি মেঘ কোন স্তরে দেখতে পাওয়া যায়, মৌক্তিক মেঘ কোন স্তরে দেখতে পাওয়া যায়। আচ্ছা, এখানেও একটা পজ আছে, সেটা হচ্ছে মেসোপজ। একই রকম কথা, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের পরবর্তী যে স্তর থার্মোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ারের মধ্যে সীমারেখা হচ্ছে মেসোপজ। এখানেও দেখো স্ট্রেট লাইন দিয়ে দেখানো হয়েছে, যার ফলে এখানে কিন্তু কোনো তাপমাত্রা সংমিশ্রণ করছে না এবং এই স্তরকে বলা হচ্ছে মেসোপজ। এবার বায়ুমণ্ডলের অন্যরকম একটা স্তরে চলে যাচ্ছে, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার। এটা হচ্ছে 80 কিলোমিটারের পর থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত এই তিনটে স্তর দেখতে পাওয়া যায়। দেখো 0 থেকে 80 কিলোমিটার বা 88 কিলোমিটার এই স্প্যানটা কিন্তু খুব একটা বড় নয়, কিন্তু 88 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত স্প্যানটা কিন্তু অনেকটাই বড়। সেখানে যে স্তরগুলো রয়েছে তারা হচ্ছে এরা: থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার। এবং এর বিস্তারটাও দেখো, মেসোপজের উত্তর থেকে প্রায় 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উষ্ণতা অত্যন্ত দ্রুত হারে বাড়ে। এরপরে দেখো কোনোভাবেই উষ্ণতা কমে না। যদি দেখো এখানে গ্রাফটা কিন্তু সবসময়ই ডান দিকে গেছে পরবর্তী স্তরগুলোতে, অর্থাৎ এখানে কিন্তু উষ্ণতা আর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কমছে না, সবসময় এটা বাড়ছে। আমরা আবার হেটেরোস্ফিয়ারে ফিরে যাই। এখন যদি হেটেরোস্ফিয়ারের যে অংশটা, সেটা কিন্তু 88 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। এখানে যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে আণবিক নাইট্রোজেন, আণবিক হাইড্রোজেন, আণবিক হিলিয়াম। এই কণাগুলো ইটসেলফ খুবই উষ্ণতা বৃদ্ধিকারী কণা। তার ফলে কি হয় যে 80 কিলোমিটারের পর থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত অংশে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে সবসময় উষ্ণতা বাড়তে থাকে। মেসোস্ফিয়ারের পরে গুরুত্বপূর্ণ একটা স্তর হচ্ছে, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার আর আয়নোস্ফিয়ার। এই অংশে কি হচ্ছে, আমি প্রথমেই বললাম, এই অংশে যেহেতু আণবিক নাইট্রোজেন আর পারমাণবিক অক্সিজেন এই স্তর গঠন করে, যা সূর্য থেকে আসা রঞ্জন বা গামা রশ্মি, রঞ্জন রশ্মিকে আমরা ইংরেজিতে বলি এক্স-রে। এক্স-রে সম্পর্কে নিশ্চয়ই পরিচিত তোমরা। সেই এক্স-রে ও গামা রেকে শোষণ করে, ফলে অণু ও পরমাণু ভেঙে ইলেকট্রন তৈরি হয় এবং এই স্তরের অপরের নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। যেহেতু আয়ন তৈরি হয়, সেই জন্য এর স্তরের নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারের গুরুত্ব কি? আয়নোস্ফিয়ারের গুরুত্ব হচ্ছে, প্রথম কথা তো এখানে অতিবেগুনীয় রঞ্জন রশ্মি এই স্তরে শোষিত হয়। সেকেন্ড হচ্ছে, গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আয়নোস্ফিয়ার যদি না থাকতো আমরা
হচ্ছে আয়নোস্ফিয়ার কিন্তু বেতার তরঙ্গকে প্রতিফলিত করতে সাহায্য করে। আর এই আয়নোস্ফিয়ারেই আমরা মেরু প্রভা দেখতে পাই। ক্লাস 9 যদি একটু ফিরে যাও, ক্লাস 9 প্রথম চ্যাপ্টার আবর্তন গতি পরিক্রমণ গতিতে তোমরা নিশ্চয়ই মেরু প্রভা, অরোরা অরিওলিস এই সম্পর্কে পড়েছো। এই মেরু প্রভা এই কিন্তু এই আয়নোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। নেক্সট স্তর যেটা, তাহলে আয়নোস্ফিয়ারে আমরা কি দেখলাম? এখানে মেরু প্রভা দেখতে পাওয়া যায়, এখান থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, আর এখানে অতিবেগুনি রশ্মি, রঞ্জন রশ্মি এগুলো শোষিত হয়ে পৃথিবীকে রক্ষা করে। নেক্সট স্তরটা সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার হচ্ছে আয়নোস্ফিয়ারের উপরের স্তর এবং এটা 750 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানেও কিন্তু উষ্ণতা বাড়ে। আমি বারবার বলছি 88 কিলোমিটারের পর থেকে যে সমস্ত স্তর আছে সব ক্ষেত্রেই কিন্তু উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়ে। আর এখানে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের প্রাধান্য বেশি। এক্সোস্ফিয়ারের পরের স্তর, অর্থাৎ এক্সোস্ফিয়ারের পরে 10,000 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা, সেটার নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেট শব্দের অর্থ আমরা মোটামুটি সবাই জানি। ম্যাগনেট শব্দের অর্থ হচ্ছে চুম্বক। এটা হচ্ছে বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর এবং বিস্তৃততম স্তর, কারণ এর বিস্তার হচ্ছে 750 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার। এবং এখানে কি হয় না, ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত চৌম্বক ক্ষেত্র, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যেটা বায়ুমণ্ডলকে বেষ্টন করে আছে। সেই জন্যই এই স্তরের নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ারের সাথে চৌম্বক ক্ষেত্র, এই কথাটা মনে রাখলে ম্যাগনেটোস্ফিয়ারের গুরুত্ব মনে থাকবে। বৈশিষ্ট্য কি? সূর্য থেকে আগত সৌর বায়ু এই স্তরে আবদ্ধ হয়। অর্থাৎ সৌর বায়ু মানে হচ্ছে প্রচন্ড উষ্ণ বাতাস, সেটাকে কিন্তু ম্যাগনেটোস্ফিয়ার পৃথিবীতে আসা থেকে আটকায়। সেই উষ্ণ বাতাস পৃথিবীতে আসতে দেয় না। এই স্তরে যে অংশ পৃথিবীর চৌম্বক ক্ষেত্র থেমে যায় সেই অংশকে বলা হয় ম্যাগনেটোপজ। আমি আবার বলেছিলাম যে এখানে কিন্তু একটা পজ আছে, সেটা হচ্ছে ম্যাগনেটোপজ, যেখানে এসে সৌর বায়ু আটকে যায়। আর এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এখানে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখতে পাওয়া যায়। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কি? নিরক্ষীয় অঞ্চলের দুটো ম্যাগনেটোপজ বলয়কে বলা হয় ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসে। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কোথায় দেখতে পাওয়া যায় বা ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কি? এই হলো মোটামুটি বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, বড় কোশ্চেন কিভাবে আসতে পারে আমি বলে দিলাম। আর শর্ট কোশ্চেনে যেমন আসতে পারে ট্রোপোস্ফিয়ার আলাদা করে আসতে পারে, বা শান্ত মণ্ডল টিকা হিসাবে আসতে পারে, ক্ষুব্ধ মণ্ডল টিকা হিসাবে আসতে পারে, ওজোন স্তরের গুরুত্ব, ওজোন স্তর কিভাবে আমাদের রক্ষা করে, এগুলো টিকা হিসাবে আসতে পারে। এবছরে বড় কোশ্চেন হিসাবে ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার এসে গেছে। তাহলে খুব স্বাভাবিকভাবে পরের বছরে কিন্তু এখান থেকে 5 নম্বরের কোশ্চেন আসার সম্ভাবনা কম। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন, টিকা এবং 3 নম্বরের কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। এবার আসি আঁকার কথা। আঁকার কথা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বললে এই ছবিটা কিন্তু দিতে হবে। ট্রোপোস্ফিয়ারের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য কি, যেটা প্রথমেই বললাম, ট্রোপো শব্দের অর্থ হচ্ছে টার্বুলেন্স বা মিক্সিং। তো যেহেতু এখানে জলীয় বাষ্প, ধূলিকণা, বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলো নিজেদের মধ্যে সংমিশ্রণে একটা বিক্ষুব্ধ অবস্থা সৃষ্টি করে, সেই জন্য বায়ুমণ্ডলের যত রকমের আবহাওয়াজনিত ঘটনা ঘটে সেগুলো সবই এই ট্রোপোস্ফিয়ারের মধ্যে সীমাবদ্ধ। সেই ঘটনাগুলো কি কি? যেমন বৃষ্টিপাত, তুষারপাত, আমাদের মেঘের বিভিন্ন মেঘের অবস্থান, সেইগুলো সবই ট্রোপোস্ফিয়ারের মধ্যে ঘটে। সেই জন্য এই স্তরের অপর নাম হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল। ক্ষুব্ধ মানে কি আমরা জানি? ক্ষুব্ধ মানে রাগ প্রকাশ, বিক্ষোভ দেখানো। সমস্ত রকমের যেহেতু এই বৃষ্টি, বাদল, মেঘ এই সমস্ত ঘটে এই ট্রোপোস্ফিয়ারের মধ্যে, সেই জন্য ট্রোপোস্ফিয়ারের অপর নাম হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল।
আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হয় এই অংশে, সেটা হচ্ছে এই অংশে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে, যেটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। যদি প্রশ্ন আসে যে বায়ুমণ্ডলে স্তর বিন্যাসের সাথে উষ্ণতার তারতম্য ব্যাখ্যা করো, তাহলে প্রত্যেকটা স্তরে কিভাবে উষ্ণতার হ্রাস বৃদ্ধি হচ্ছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। সেটাই হচ্ছে, সেটা ট্রপোস্ফিয়ারে কি হচ্ছে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কিন্তু কমে। কতটা উষ্ণতা কমছে? ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে 6.4 সেন্টিগ্রেড পার কিলোমিটার হারে উচ্চতা কমছে। এই 6.4 সেন্টিগ্রেড, এই প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 সেন্টিগ্রেড করে যে তাপমাত্রা কমছে, এটাকে বলা হয় উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার। এটার একটা ইংরেজি টার্ম আছে, সেটার নাম হচ্ছে ল্যাপস রেট। অনেক সময় পরীক্ষায় শুধুমাত্র ল্যাপস রেট বলে আসে, অনেক সময় কোনো স্টুডেন্ট যদি ইংলিশ টার্মটা না জেনে যায় তাহলে তার পক্ষে একটু মুশকিল হয় এটা বুঝতে পারবে। সেই জন্য চেষ্টা করবে ম্যাক্সিমাম জিনিসের বাংলা টার্মের সাথে সাথে তার পাশে থাকা ইংলিশ টার্মটাও দেখে নেওয়া। তো এটাকে বলা হচ্ছে ল্যাপস রেট। ল্যাপস রেট কি? উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার। সেটা একমাত্র ট্রপোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। সেটা হচ্ছে প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা কমে। এখানে যে একটা আঁকা আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের আঁকা। আঁকাটা আসলে আমি একটু বলে দিই যে এটা যে উলম্ব স্কেলটা দেখতে পাচ্ছ, এটা তো উচ্চতা লেখাই রয়েছে কিলোমিটারে। এটা যে অনুভূমিক স্কেলটা রয়েছে সেটা দেখো লেখা রয়েছে উষ্ণতা। উষ্ণতাটা কিভাবে দেখানো হয়েছে দেখো, মাঝখানে আছে 0 ডিগ্রি এবং 0 ডিগ্রির পাশে দেখো এখানে আছে 15 ডিগ্রি, 50 ডিগ্রি, পাশে লেখা আছে প্লাস। অর্থাৎ যত আমরা ডান দিকে যাচ্ছি তত এখানে উষ্ণতা বাড়ছে, আর যত আমরা বাঁ দিকে আসছি দেখো -50 ডিগ্রি, -100 ডিগ্রি, তত উষ্ণতা কমছে। এখানে দেখো একটা প্রত্যেকটা স্তরের নাম দেওয়া আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। আর এর পাশে লেখা রয়েছে যে এই অংশগুলোতে কি কি ঘটে। এই যে রেড লাইনটা একটু লক্ষ্য করো, রেড লাইনটা দেখো ট্রপোস্ফিয়ারে +15 ডিগ্রি থেকে শুরু হয়েছে। তার মানে কি? অর্থাৎ ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এই 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে দেখো যত উচ্চতা বাড়ছে তত এই রেড লাইনটা কিন্তু এই উষ্ণতা হ্রাসের দিকে আসছে। অর্থাৎ রেড লাইনটা দেখো এই দিকে টার্ন নিচ্ছে। এবার একটা জায়গায় এসে দেখো রেড লাইনটা স্ট্রেট হয়ে গেছে। তাহলে এই জায়গাটা কি? এটা কেন স্ট্রেট হয়েছে? এই জায়গাটা হচ্ছে বলা হয় ট্রোপোপজ। পজ শব্দের অর্থ কি? এখন সবাই মোটামুটি পজ সম্পর্কে পরিচিত, কারণ সবাইকার ম্যাক্সিমাম লোকের হাতে স্মার্টফোন আছে, সবাই স্মার্টফোন ব্যবহার করে। পজ শব্দের মানে হচ্ছে থামা। কেন থামা? এই অংশে এই যে ট্রপোস্ফিয়ারে বিভিন্ন গ্যাসীয় উপাদান, ধূলিকণা, জলীয় বাষ্পের সংমিশ্রণ ঘটেছিল, সেটা এই পোরশনে গিয়ে কিন্তু থেমে যাচ্ছে। সেই জন্য এই অংশের নাম হচ্ছে ট্রোপোপজ। ট্রোপোপজের আরো একটা গুরুত্ব হচ্ছে ট্রোপোপজ ট্রপোস্ফিয়ারের পরবর্তী স্তর অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ারের মধ্যে এটা সীমারেখার কাজ করছে। এখানে হচ্ছে থামা, এখানে হচ্ছে বায়ুমণ্ডল রেস্ট নেয়। অনেক সময় কি হয় না, খেলার পরে রেস্টের প্রয়োজন হয় পরের রাউন্ড খেলার জন্য, এটা হচ্ছে রেস্টিং পোরশন। এই অংশের নাম হচ্ছে ট্রোপোপজ। এরকম পজ কিন্তু আমরা গোটা স্তর বিন্যাসে অনেকগুলো পাবো। দেখো এখানে ট্রোপোপজ আছে, এখানে স্ট্র্যাটোপজ আছে, এখানে মেসোপজ আছে এবং ম্যাগনেটোস্ফিয়ারের আগে এখানে ম্যাগনেটোপজও আছে। তাহলে এই থামার স্তরগুলো কিন্তু অনেক জায়গায় পাবো। এই থামার স্তরগুলো যখনই আসবে তখন জানবে সেখানে কোনো প্রকার বায়ুমণ্ডলীয় সংমিশ্রণ ঘটে না, এবং এই পজগুলো হচ্ছে কোনো না কোনো দুটো স্তরের মধ্যে সীমারেখা। তাহলে ট্রপোস্ফিয়ারে আমরা তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট পেলাম। একটা হলো ক্ষুদ্রমণ্ডল, কেন বলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। একটা হলো ল্যাপস রেট, যেটা হচ্ছে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার, আর একটা হচ্ছে ট্রোপোপজ। এবার আমরা নেক্সট স্তরে আসছি। নেক্সট স্তর কি?
নেক্সট স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার গোটা বায়ুমণ্ডলের একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্তর। কোনো কারণে স্ট্র্যাটোস্ফিয়ারের অস্তিত্ব না থাকতো তাহলেও কিন্তু পৃথিবীর জীবগুলির অস্তিত্ব সংকটে পড়তো। কিরকম? স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? মোটামুটি ট্রপোস্ফিয়ারের পর থেকে 50 কিলোমিটার পর্যন্ত আমরা স্ট্র্যাটোস্ফিয়ারের অস্তিত্ব পাবো। এবার আগেও আমি বলেছি স্ট্র্যাটো শব্দের অর্থ হচ্ছে স্তর। কেন স্তর? স্ট্র্যাটোস্ফিয়ারে দুটো রকমের স্তর পাই আমরা। নিচের স্ট্র্যাটোস্ফিয়ারকে যদি আমরা দেখি, হ্যাঁ স্ট্র্যাটোস্ফিয়ারে এখানে এই পোরশনে একটা নাম আছে, এটা দেখা আছে দেখো, ওজোন স্তর। এটা যদি একটু মাথায় রাখো যে স্ট্র্যাটো শব্দের অর্থ হচ্ছে স্তর, লেভেল। তার কারণ স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দুটো পোরশন দেখতে পাওয়া যায়। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব পোরশন একটা নিম্নের পোরশন। নিম্নের পোরশনে আমরা ওজোন স্তর বা ওজোন গ্যাসের অস্তিত্ব পাই, সেটা আমি আসছি পরে। এবার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ট্রপোস্ফিয়ারকে যেমন ক্ষুব্ধ মণ্ডল বলে, ক্ষুব্ধ মানে অশান্ত, অশান্ত মণ্ডল বলতে পারি আমরা, তার ঠিক অপোজিট হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে শান্ত মণ্ডল, অশান্ত মণ্ডলের ঠিক বিপরীত হচ্ছে শান্ত মণ্ডল। তার কারণ কি? নিজেরা একটু চিন্তা ভাবনা, একটু কমন সেন্স খাটাও, তাহলে বুঝতে পারবে যে ক্ষুব্ধ মণ্ডলে কেন হচ্ছে না, বায়ুমণ্ডলীয় উপাদানগুলি সংমিশ্রণ ঘটছিল বলে। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে কি হচ্ছে? স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে আমরা দেখব যে বায়ুমণ্ডলীয় উপাদানগুলির মধ্যে কোনো প্রকার সংমিশ্রণ ঘটছে না। এই অংশে কি হচ্ছে? এই অংশে গিয়ে বায়ু পাতলা হয়ে যাচ্ছে, স্বচ্ছ হয়ে যাচ্ছে। বায়ু স্বচ্ছ কেন হচ্ছে? কারণ যদি বাতাসে ধুলো বা ধূলিকণা বা জলীয় বাষ্প থাকে, সেখানে বাতাস স্বচ্ছ হবে না। আমি কি বললাম? আমি প্রথমেই বলেছি যে বায়ুমণ্ডল যত উপরের দিকে উঠবে তত বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদান ছাড়া উপাদানগুলো আমরা পাবো না। স্ট্র্যাটোস্ফিয়ার থেকে মোটামুটি আমরা ধূলিকণা এবং জলীয় বাষ্পের অস্তিত্বকে আস্তে আস্তে আমরা হারাতে থাকছি। এবং যেহেতু স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে বায়ু পাতলা, স্বচ্ছ, শীতল এবং শুষ্ক, বাতাস শীতল মানে সেটা শুষ্ক হবে, হওয়ার জন্য, এবং ধূলিকণা জলীয় বাষ্প হচ্ছে জিরো স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক সেই কারণে এই অংশে আবহাওয়ার কোনরূপ পরিবর্তন ঘটে না। এবার আবহাওয়ার পরিবর্তনের মধ্যে কি পড়ে? বৃষ্টিপাত, বিদ্যুৎ চমকানো, এগুলো পড়ে। বৃষ্টিপাতের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ধূলিকণা। ধূলিকণা না হলে মেঘ সৃষ্টি হবে না। যেহেতু স্ট্র্যাটোস্ফিয়ারে ধূলিকণা জলীয় বাষ্প নেই, ফলে মেঘ, বৃষ্টি, এগুলো, তুষারপাত, এগুলোর কোনো গল্প নেই। সেই কারণে স্ট্র্যাটোস্ফিয়ার কিন্তু শান্ত মণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয় কারণ এখানে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলো ছাড়া ধূলিকণা জলীয় বাষ্প না থাকার জন্য এই অংশে কোনো প্রকার বায়ুমণ্ডলীয় উপাদানের সংমিশ্রণ ঘটে না। সেই কারণে এই অংশ হচ্ছে শান্ত মণ্ডল। এবার শান্ত মণ্ডল হওয়ার একটা সুবিধা আছে। আমাদের বিমান বাহিনীর যে জেট প্লেনগুলো আছে, সেই প্লেনগুলো এই মণ্ডল দিয়ে চলাচল করে। তার কারণ যত বায়ুমণ্ডল টার্বুলেন্সে পড়বে তত কিন্তু জ্বালানি খরচা হবে এবং প্লেনের অনেক ক্ষতি হতে পারে। যে সেই জন্য এই টার্বুলেন্স এড়ানোর জন্য, বায়ুমণ্ডলীয় টার্বুলেন্স এড়ানোর জন্য জেট প্লেনগুলো সবসময় স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে চলাচল করে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে বায়ুমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের দিকে আছে ওজোন স্তর। ওজোন স্তর হচ্ছে ওজোন গ্যাস। ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3, অর্থাৎ অক্সিজেনে 3টে পরমাণু নিয়ে তৈরি হচ্ছে O3। ওজোন শব্দের অর্থ হচ্ছে উজ বা ওস থেকে এসছে। এই শব্দটার অর্থ হচ্ছে স্মেল বা গন্ধ। এই ওজোন গ্যাসের একটা নীলাভ আস্তে একটা গন্ধ, যার রাসায়নিক সংকেত হচ্ছে O3। এবার O3 এই স্তরটার কাজ কি? এই স্তরটা কেন এত গুরুত্বপূর্ণ? এই স্তরটা এই কারণে গুরুত্বপূর্ণ, সূর্য থেকে বিভিন্ন রকমের ক্ষতিকারক রশ্মি পৃথিবীতে আসে। যে রশ্মিগুলো পৃথিবীতে এসে পৌঁছালে পৃথিবীর জীবগুলোর উপর হার্শ এফেক্ট হতে পারে। সেই রশ্মিগুলোকে ওজোন স্তর অনেকটা বুলেট প্রুফ জ্যাকেটের মতো আটকায়। সেটা হচ্ছে, তাহলে ওজোন স্তরকে আমরা বুলেট প্রুফ জ্যাকেট বলতে পারি, অনেকে ছাঁকনি বলে।
ওজোন স্তর হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের ছাঁকনি, যেখানে সূর্য থেকে আসা ক্ষতিকারক রশ্মি, তার মধ্যে অন্যতম ক্ষতিকারক রশ্মি হচ্ছে অতি বেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট রে, এটাকে কিন্তু পৃথিবীর পৃষ্ঠে আসা থেকে আটকায় ফেলে। এই ওজোন স্তরের শুধুমাত্র ওজোন স্তর 3 নম্বরের কোশ্চেনে বা 2 নম্বরের কোশ্চেনে আসতে পারে টিকা হিসাবে, এবং শর্ট কোশ্চেনে আসতে পারে ওজোন স্তর কে আবিষ্কার করে। ওজোন স্তর আবিষ্কার করে একজন জার্মান রসায়নবিদ, যার নাম হচ্ছে সিএফ স্কোনবি, এবং এরপরে এই ওজোন স্তর সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন ব্রিটিশ পদার্থ আবহবিদ জিবিএম ডবসন। ডবসন নামটা মনে রাখবে, কারণ ওজোন স্তরের ঘনত্ব মাপার একক হচ্ছে ডবসন। স্বাভাবিকভাবেই ওই জিবিএম ডবসনের নাম অনুসারে এটার নাম দেওয়া হয়েছে। এবার এই ওজোন স্তর কিন্তু বর্তমানে ঠিক পজিশনে নেই, ওজোন স্তরের ঘনত্ব কমতে থাকছে। সেটার কারণ হচ্ছে গ্রিন হাউস এফেক্ট, বিশ্ব উষ্ণায়ন। এই কারণ, এই টার্মগুলো সম্পর্কে তোমরা এতদিনে পরিচিত হয়ে যাওয়ার কথা, বিশ্ব উষ্ণায়ন বা গ্রিন হাউস এফেক্ট। এর ওজোনকে ধ্বংস করে কোন গ্যাস, কারা? ওজোন স্তর কেন ধ্বংস হয়ে যাচ্ছে? তার কারণ পৃথিবীতে মানুষ, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, মানুষের চাহিদা বৃদ্ধি পেয়েছে। মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে গাছপালা কেটে দেওয়া হয়েছে, কলকারখানা স্থাপন করা হয়েছে, প্রচুর বড় বড় শিল্প কারখানা গড়ে উঠেছে, এবং তার একটা ব্যাড এফেক্ট পড়েছে আমাদের প্রাকৃতিক পরিবেশের উপরে। তো সেই প্রাকৃতিক পরিবেশের একটা গুরুত্বপূর্ণ পার্ট যেহেতু ওজোন স্তর, তো সেই ওজোন স্তরও সেই ক্ষতির সম্মুখীন। মূলত ওজোন স্তরকে ধ্বংসকারী যে গ্যাসগুলো, সেই গ্যাসগুলো হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি, হ্যালন, মিথেন, নাইট্রাস অক্সাইড। শর্ট কোশ্চেনে আসে যে দুটো ওজোন ধ্বংসকারী গ্যাসের নাম লিখে। সিএফসি মোটামুটি সবাই জানি, দ্বিতীয় গ্যাসটার নাম আর মনে পড়ে না, সেই জন্য বাকি গ্যাসগুলোর নামকেও মনে রাখতে হবে, হ্যালন, মিথেন, নাইট্রাস অক্সাইড। এগুলোর উৎস কি, এগুলো আসছে কোথা থেকে? আমরা টার্মস গুলোতে পড়ে যাচ্ছি, যেগুলো এগুলো আসছে তৈরি হচ্ছে কিভাবে। সিএফসি মোটামুটি আমরা জানি এয়ার কন্ডিশন, রেফ্রিজারেটর, স্প্রে, এইগুলো থেকে এসে থাকে। হ্যালন, মিথেন আর নাইট্রাস অক্সাইডের মূলত উৎস হচ্ছে, হ্যালনের হচ্ছে অগ্নি নির্বাপক দ্রব্য, যেগুলো দিয়ে আমরা সাধারণত ফায়ার, আগুন নেভাই, সেখান থেকে আসে, উৎপত্তি হয় হ্যালন। মিথেনের উৎস হচ্ছে জলাভূমি, ধান জমি, জৈব গ্যাস পোড়ানো, বায়োমাস পোড়ানো, এগুলো। আর নাইট্রাস অক্সাইড হচ্ছে কৃষিতে যে সমস্ত নাইট্রোজেন সমৃদ্ধ সার প্রয়োগ করা হয়, সেই থেকেও কিন্তু ওজোন গ্যাসের ক্ষতি হয়। তাহলে এই মূলত ওজোন গ্যাস যদি 3 নম্বরের কোশ্চেনে আসে, তাহলে সেখানে ওজোন স্তর কোথায় পাওয়া যাচ্ছে, ওজোন স্তরের গুরুত্ব কি, এবং ওজোন স্তর কিভাবে ধ্বংস হচ্ছে, এগুলো খুব অল্প অল্প করে লিখলেই হবে। ওজোন স্তর বিনাশের কারণ তো আমি বললামই। ওজোন ধ্বংসের প্রভাব, ওজোন স্তর যে ধ্বংস হয়ে যাচ্ছে তার প্রভাবটা কি হচ্ছে? প্রভাব হচ্ছে জলবায়ু, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, অ্যাসিড বৃষ্টি, কুয়াশা বাড়ছে, মানুষের মধ্যে ত্বকে ক্যান্সার বাড়ছে, চোখ রোগগ্রস্ত হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে। আর উদ্ভিদ ও প্রাণীর মধ্যে প্রভাব হচ্ছে, উদ্ভিদের জীবনচক্র ব্যাহত হচ্ছে, গাছের পাতা ফুল ঝরে যাচ্ছে, সূক্ষ্ম জীব ধ্বংস হচ্ছে। এগুলো হচ্ছে ওজোন স্তর ধ্বংসের প্রভাব। তাহলে বুঝতে পারছো যে স্ট্র্যাটোস্ফিয়ারের গুরুত্বটা কতখানি। স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা যেহেতু ওজোন স্তর পাচ্ছি, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হচ্ছে। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস দেখা যাচ্ছে, ওজোন গ্যাসের গুরুত্ব আমরা জানি। নেক্সট হচ্ছে স্ট্র্যাটোপজ, আবার একই রকম জিনিস। একটা জিনিস বলা হলো না, সেটা হচ্ছে এখানে কিভাবে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার পরিবর্তন হয়। এই স্তরে যদি দেখো, নিজেরাই যদি দেখো, এখানে কিন্তু এই রেড লাইনটা আস্তে আস্তে ডান দিকে গেছে, তার মানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এখানে উষ্ণতা বাড়ছে। এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়ছে, এবং বাড়তে বাড়তে গিয়ে দেখো এখানে গিয়ে আবার স্ট্রেট লাইন হয়ে গেছে, অর্থাৎ স্ট্র্যাটোপজ, অর্থাৎ থামেছে। এখানেও কিন্তু যে কোনো তাপমাত্রার বায়ুমণ্ডলকে
উষ্ণতার তারতম্য অনুসারে আবার দেখো 6টা ভাগে ভাগ করা হয়। কি কি? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং